সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা একটু কথা বলবো বয়ঃসন্ধিতে থাকা শিশুদের নিয়ে। তাদের সমস্যা নিয়ে বাবা মা অনেক সময় আজকাল বিপদে পড়ছেন। আজকাল না, এটা মনে হয় মানে অনেক দিন ধরে হয়ে আসছে। কারণ বয়ঃসন্ধি যেহেতু একটি সন্ধিক্ষণ, একটি শিশু সে শিশুও থাকে না, আবার প্রাপ্তবয়স্ক থাকে না, একটা মাঝখানের সময়টাতে থাকে। তো তখন তার অনেক শারীরিক পরিবর্তন হয় এবং সেই সাথে মানসিক পরিবর্তন হয়, এবং যার জন্য পরিবার এবং বিদ্যালয়েও তাদের কিছু পরিবারে এবং বিদ্যালয়ে তাদের কিছু আচরণগত সমস্যা হয়তো চোখে পড়ে। শিক্ষকরা অনেক সময় অভিযোগ করেন, বাবা মাকে ডেকে বেশ কিছু কথাবার্তা বলেন, তাতে করে বাবা মা আবার রেগে যাচ্ছেন। তো এই যে বয়ঃসন্ধিতে থাকা যে শিশু, ছেলে বা মেয়ে সে যাই হোক না কেন, তাদের যে আচরণগত সমস্যা হয় সেই সমস্যাগুলো নিয়ে যখন থেরাপিস্টের কাছে, আমাদের মতো মানুষের কাছে ওনারা আসেন, তখন শুধুমাত্র শিশুকে নিয়ে কাজ করলে কি হবে কি না সেটা হচ্ছে প্রশ্ন। শুধুমাত্র শিশুটিকে নিয়ে যদি শুধু আমরা কাজ করি, শুধু তার সমস্যাটাই বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় একটা বড় জায়গা মানে ঠিক মানে আনঅ্যাড্রেসড থেকে যায়। যেটা হয় যে পুরো পরিবারের কাঠামোটা আসলে বোঝার দরকার। যেই পরিবারে শিশুটি বেড়ে উঠেছে, তার প্রাক শৈশব থেকে শৈশব, তারপরে সে বয়ঃসন্ধিকালে গেছে, এই যে একটা যাত্রা তার হয়েছে শৈশব থেকে একেবারে বয়ঃসন্ধি পর্যন্ত, সেই যাত্রার সময় যে তার পরিবারের যে কাঠামোটা বা তার বাবা মা এবং অন্যান্য মানুষরা যে তার পাশে ছিলেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা থেকে যায় শিশুটির আচরণগত সমস্যার পেছনে বা আচরণের পেছনে। তো সেই জন্য আমরা অ্যাজ এ থেরাপিস্ট আমাদের কিন্তু গোটা পরিবারের কাঠামোটাকে নিয়ে কাজ করার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে শিশুটি হয়তো বয়ঃসন্ধিতে থাকা একটি শিশু, ও হয়তো বাবা মাকে বলছে আমার সেশন লাগবে, আমার কাউন্সিলিং লাগবে বা থেরাপি লাগবে। বাবা মা অনেক সময় তাদেরকে নিয়ে আসেন, তারা যখন মনে করেন যে শিশুটি সত্যি তার দরকার সেবাটি, তখন নিয়ে এসে তারা, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তারা বলেন যে ও আপনার কাছে সেবা নিতে চেয়েছিল, ওকে আমরা নিয়ে এসেছি, ও আপনার সাথে শুধু কথা বলবে, একা কথা বলবে। তো আমি যেটা করি, আমি বাবা মাকে খুব শ্রদ্ধার সাথে বলি যে আপনারা তো কষ্ট করে ওকে নিয়ে এসছেন, আমি জাস্ট আপনাদের সাথে একটু পরিচিত হই, আপনাদের পরিবার সম্পর্কে যদি একটু জানতে পারি, তাহলে হয়তো ওকে জানতে আমার আরও সুবিধা হবে। তো অনেক সময় তারা একটু হয়তো মনে করেন যে আসলে তাদের সন্তান এটি পছন্দ করবে কিনা। আমি সন্তানের পারমিশনটা নেই তখন, সে কিন্তু মানা করে না, সে বলে হ্যাঁ ওনারা আসতে পারেন, আপনি পরিচিত হতেই পারেন তাদের সাথে। তো পরিচয় সূত্র ধরে কিন্তু কাঠামোটা একটু জানা সম্ভব হয় তখন, এবং অনেক সময় বাবা মাকেও সম্পৃক্ত করতে হয় শিশুটির আচরণ সমস্যাটি ডিল করার জন্য। তো আমি একটু বড় করেই বললাম, আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা আজকে স্টুডিওতে আছেন আমাদের সাথে। একজন হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আজিজুল ইসলাম, উনি একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। উনি মনোরোগ বিশেষজ্ঞ এবং কাজ করছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে, এবং উনি অধ্যক্ষ হিসেবে কাজ করছেন ওখানে। আর আরেকজন হচ্ছে নাসিমা আক্তার। নাসিমা হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট, কাউন্সিলার আর বললাম না, তোমাকে সাইকোথেরাপিস্টই বলতে চাই। সো তোমাকেও স্বাগত। তো অনেকদিন পরে, যেহেতু দুজনেই অনেকদিন পরে, তুমি কি শুরু করবে, যেহেতু তুমি কাজ করো পরিবারগুলো নিয়ে? আচ্ছা, ঠিক আছে আপা, থ্যাংক ইউ। যেটা আপনি বলছিলেন যে বয়ঃসন্ধিকালটা হচ্ছে একটা সন্ধিক্ষণ, যেখানে হচ্ছে মানে একটা ব্রিজিং হচ্ছে। তো সেই সময়ে হচ্ছে একটা বাচ্চার শারীরিক মানসিক পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের জায়গাটায় যেটা হয় যে ব্রেইনেরও কিন্তু একটা পরিবর্তন হচ্ছে এই সময়টায়। ব্রেইনের যেই অংশটা আবেগীয় ব্যবস্থাপনার জন্য কাজ করে, সেই অংশটা এই সময়টায় বয়ঃসন্ধিক্ষণে আসলে বেশ দ্রুত একটা বিকাশের জায়গায় চলে যায়। অন্যদিকে যেই অংশটা লজিক্যাল জায়গাটাকে প্রসেস করে, সেটা কিছুটা অপরিপক্ক থাকে, কিছুটা ধীরে ধীরে বিকাশ হয়। তো এই যে একটা কনফ্লিক্টিং জায়গা, যে ইমোশনের একটা জায়গা দ্রুত পরিবর্তন হচ্ছে, আবার লজিক্যাল জায়গাটা একটু ধীরে পরিবর্তন হচ্ছে, এইটার জায়গা থেকে একজন শিশু মানে এই বয়ঃসন্ধিকালে যে যাচ্ছে, তার মধ্যে দেখা যায় যে কিছুটা কনফিউশনের জায়গা তৈরি হয়। একদিকে ইমোশনটা সে বেশি ফিল করছে, ইমোশন দ্বারা তাড়িত হচ্ছে, আর একদিকে লজিক্যাল জায়গাটায় তার এক ধরনের
অস্থিরতা কাজ করে যে সে কি করবে, তাড়াহুড়া করে ডিসিশন নেওয়ার একটা প্রবণতা কাজ করে। আমরা যদি সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের যে থিওরিটা আছে এরিকসনের, সেই জায়গাটা থেকে যদি দেখি, ওই পার্সপেক্টিভ থেকে, এই সময়টায় আইডেন্টিটি তৈরির একটা বয়স। তো ওই প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা থেকে যখন সে তার নিজের পরিচয়টাকে বুঝতে চায়, নিজের সাথে নিজেকে কানেক্ট করা, নিজেকে দেখা, অন্যদের সাথে তার যে সংযুক্তিটা, সেই সংযুক্তিটা কেমন হচ্ছে, অন্যরা কিভাবে তার রোলটাকে ডিফাইন করছে, তার সাথে সংযুক্ত হচ্ছে, তাকে শ্রদ্ধা দেখাচ্ছে, অথবা তার সাথে একটা কনফ্লিক্টিং জায়গায় যাচ্ছে, এই টোটাল বিষয়টাই কিন্তু একটা বাচ্চাকে তার আইডেন্টিটিটা বুঝতে হেল্প করে। সে সেই অনুযায়ী নিজেকে ইন্টারপ্রেট করে। তো এই সময়ে হচ্ছে পরিবারের সাথে তার যে অ্যাটাচমেন্টটা, পরিবারের সাথে তার সুবিধা অসুবিধাগুলি খুলে বলতে পারা, তার যে আবেগের জায়গাটা তৈরি হচ্ছে সেইটাকে প্রকাশ করতে পারা সহজভাবে, তারপরে হচ্ছে তার যে নিডগুলি আছে সেইগুলিকে প্রকাশ করতে পারা, কোনো কিছু নিয়ে তার যদি কনফিউশন হয় সেই কনফিউশনটাকে দূর করার জন্যে বড়দের সহযোগিতা, কিছু একটা ভুল যদি হয় সেই ভুলটাকে পরিবারের অন্য সদস্যরা কিভাবে নিচ্ছেন, কতটুকু সহযোগিতা করছেন, সব কিছু মিলে আসলে দেখা যায় যে একটা বাচ্চার মধ্যে স্বস্তির জায়গা তৈরি হয়, আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়, তার আবেগীয় ব্যবস্থাপনার জায়গাটা তৈরি হয়। এই সব জায়গাটা যখন দেখা যায় যে তারা স্বস্তিকর একটা অবস্থার মধ্যে ম্যানেজ করতে পারছে, তখন তাদের এক ধরনের স্বস্তিকর পরিস্থিতি কাজ করে, স্বস্তিকর একটা মানসিক অবস্থা কাজ করে, এবং সে তখন অপেক্ষাকৃত ডিসিশন মেকিংয়ের জায়গাটায় সহজভাবে করতে পারে। যদি এটা না হয় তখন দেখা যায় যে আচরণে এটার বিভিন্ন রকম বহিঃপ্রকাশ হয়। সেখানে পরিবারের একটা বড় ভূমিকা থাকে। আমরা একটু ফোন নিয়ে আসি আপনার কাছে, পরে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলো। জি, আপা আমার কথা ছিল আর কি, একটু মানে sound। আমার একটা রিলেশন ছিল একটা ছেলের সাথে, মানে আচ্ছা। আমি যখন কলেজে পড়ি, হুম আমার তখন বয়স 16। হুম তো এখনো পর্যন্ত ওই ছেলেটার সাথে আমার একটা সম্পর্ক এখনো আছে। ছেলেটা আর কি বাহিরে থাকে, হুম দেশের বাহিরে থাকে। ওকে। তো বাংলাদেশে থাকাকালীনই এই সম্পর্ক ছিল। তো প্রায় এখন সম্পর্কের বয়স আর কি 17 বছর এরকম। 17 বছর সম্পর্কের বয়স? জি। আচ্ছা, হ্যাঁ, মানে রিলেশন ছিল, সম্পর্ক। তো হ্যাঁ, আমার মানে তোমার কলেজে সম্পর্কটা 17 বছর ধরে চলছে? জি জি, হ্যাঁ, আচ্ছা। এখন পর্যন্ত যোগাযোগ আছে। আচ্ছা, মানে এখন হলো কি, যে যে আমার সাথে কন্টিনিউ কথা বলতো সবসময়, বাংলাদেশে থাকতেও কথা বলতে। তোমার আওয়াজটা না মাঝে মাঝে একটু কমে যাচ্ছে, তুমি একটু আগে ঠিক ছিল, একটু মাউথপিসের কাছে গিয়ে বলো। আচ্ছা, জি, মানে বাংলাদেশে থাকাকালীন মানে কলেজে যখন পড়ি তখন দেখা গেছে যে আমার সম্পর্কটা ছিল না, আমার সাথে দেখাও হয়েছে। তারপরে বিগত মানে হঠাৎ করে ওর সাথে আমার 1 বছর আর কি কথা বলা বন্ধ হয়ে যায়। দেখা গেছে যে ও বাইরে চলে যায়। চলে যাওয়ার পরে 1 বছর পর যখন আবার বাংলাদেশে যখন ব্যাক করে, তখন দেখা গেছে যে আমি যোগাযোগ করি। তো তারপরে যে যোগাযোগ করার পরে আবার সম্পর্কটা কন্টিনিউ হওয়ার পরে দেখা গেছে যে এইভাবে সে আবারও আমার সাথে দেখা করলো, কথাবার্তা রিলেশনটা ঠিক মতো চললো। তারপরে দেখা গেছে আবারও বাইরে চলে গেল। চলে যাওয়ার পরে মানে আমি মানে দেখা না, বাংলাদেশে থাকছি, দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তো আমি বললাম যে তুমি আমার বিয়ে করবা কবে, কি আসে বিষয়, সেটা আর কি মানে অনেক চাপ দিলাম আর কিছু করলাম। তো তখন বলতেছে যে হ্যাঁ বিয়ে করবো, এই নিয়ে অনেক মানে কথা কাটাকাটি হয়েছে তার সাথে।
এভাবে করে আবার চলে গেছে। পরে আমি বললাম যে তুমি কি কোথাও বিয়ে করছো কিনা, বিয়ে যদি করে থাকো আমাকে বলো। তো বাইরে থাকতো, অনেক সময় কথা বলতো, বলার চেষ্টা করতো। তো আমি বলতাম যে যে আপনি আমাকে ফোন টোন দেন, আমি আমি একটু অ্যাভয়েড করতাম তখন। হুম। তখন দেখা গেছে যে ও আমার সাথে কন্টিনিউ কথা বলেই যেত, তারপর বসে বিয়ে করবে, এগুলো প্রতিশ্রুতি দিচ্ছে এভাবে এ পর্যন্ত দিতে দিতে এ পর্যন্ত আসতে আসতে এখনো। এখন হলো আমার মানে মানে আমি এখন কি করবো, আমার এই মানে আমার এখন অনেক বছর বের হয়েছে। তোমার আমি বয়স হঠাৎ এখন করে কত? শুনি যে হ্যালো, বয়সটা এখন কত তোমার? বয়স এখন আমার 33। আচ্ছা, 33। হুম। 33। তো এখন দেখা যাচ্ছে যে এখন সে বাহিরেই আছে, বলছে যে বাংলাদেশ আসলে বিয়ে করবে। এখন আমি তার তার আগে মাঝখানে আমি 2016 সালে জানতে পারি, 2016 সালে জানতে পারি যে ও বিবাহিত, বিয়ে করছে। তো এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমি বলছি যে আপনি তাহলে আমার আর ফোন টোন দিবেন না, তুমি আমার আর ফোন টোন দিও না, এই সেই। তারপরেও সে আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ রাখছে, বলছে যে আমি 100 বার ফোন দিব, এই সেইগুলা বলতো। তো এখনো সেই একই কথাই বলে। এখন হঠাৎ করে এই মাসেও মানে তার আসার কথা ছিল। তো এখন আমার সাথে মানে খুব খারাপ ব্যবহার করলো। তারপরে আমি বললাম যে আমি তো তোমার সবকিছু জানি, তাহলে হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা, বলো। হ্যাঁ আমি তো তোমার সবকিছু জানি, তাহলে তুমি এখন আমার সাথে এরকম করতেছো কিসের জন্য? তুমি তো বলছো আমার বিয়ে করবা, এই বয়স মানে আমি মিথ্যা কি প্রতিশ্রুতি। হ্যালো, হ্যাঁ, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল মনে হয়। হ্যাঁ এখন সেটা বলতেছে। এখন আমি ফোন দেই, দেখা যাচ্ছে এখন এই যে মাসে ফোন দিতেছি, কন্টিনিউ আমার সাথে খুব ভালো সম্পর্ক, বলছে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো, এই সেই, হ্যাঁ আর একটু অপেক্ষা করো। তারপর আমি অনেক সময় ফোনে বলতাম যে আমার তো বাসা থেকে হুম। বিয়ে ঠিক হইতেছে, তুমি কি কি আমার বাসায় কথা বলো, কি আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো, তুমি আরেকটু ওয়েট করো, অপেক্ষা করো। হুম। এগুলো আর কি আমাকে বলতেছে, এখনো বলছে। এখন রিসেন্টলি এই গত সপ্তাহ থেকে 1 সপ্তাহ যাবত মানে আমি ফোন দিই, আমার ফোনটা ধরে না, তারপর আমার সাথে কথা বলতে চায় না, ইগনোর করে। তারপর আমি এটাও বললাম যে তুমি যদি মনে করো যে তোমার লাইফ আমার এখন দরকার নাই, প্রয়োজন নাই, তাহলে তুমি আমার সেটা না করে দাও বা কিছু একটা। সেটাও আমাকে কিছু বলে না, বলতেছে আমি এখন তোমাকে কোনো কথাই বলতে পারবো না, কিছুই বলবো না, কোনো কথাই না। আর এখন আমি হাজার যোগাযোগ করার চেষ্টা করতেছি, ফোনে যোগাযোগ করতেছি, কিন্তু মানে ফোন রিসিভ করে না আর কি, কথা বলতে চায় না, ইগনোর করে। মানে এখন আমার কষ্টটা কি যে এত বছর ধরে আমাকে এই কথাগুলো বলে আসছে, এখন আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। মানে আমার দেখা যাচ্ছে যে আমি কোনো কাজে মনোযোগ দিতে পারতেছি না, বা খুব খুব খারাপ লাগে, মানে মানে স্বাভাবিক হতে পারছি না আর কি। হুম। খুবই মানে মানুষকে একটা ট্রমার মধ্যে আর কি আমার মনে হচ্ছে যে এরকম খুব খারাপ লাগে, আমার খুব একা লাগে যে এই বয়সে এসে মানে এরকম আমার এরকম লাগে আর কি। মানে আমি এখন কি করতে পারি বা কি করে আমার উচিত, বা কোন ডিসিশনে আমি যাব, সেটা আমি বুঝতে পারছি না। একটু কি বলবে যে এই যে 17 বছর তোমার সম্পর্ক ওর সাথে, তার মধ্যে ও কি পুরো সময়টা বিদেশে ছিল নাকি দেশেও ছিল? না না, যতবার দেশে আসছে ততবারই আমার সাথে দেখা করছে। না না, বলছে কিন্তু যে সম্পর্কের শুরু থেকে এই 17 বছরের সম্পর্কের মধ্যে ও আসা যাওয়া করেছে, কিন্তু বিদেশেই মানে অবস্থান করেছে, তাই তো? হ্যাঁ বিদেশে মানে অবস্থান ওর করেছে। অবস্থানটা বিদেশেই ছিল, আসা যাওয়া করতো আর কি, তাই তো? আসা যাওয়া, হ্যাঁ হ্যাঁ, মানে 6 মাস পর পর সে বাংলাদেশে আসতো, মানে প্রত্যেক বছরই সে ও আসে বাংলাদেশে। তো ওর আচ্ছা। বাসা যেখানে, সেখানে তোর ফ্যামিলি পরিবার আছে। তো আমি ওর বিয়ে যে করছি এটা সম্পূর্ণই মানে অস্বীকার মানে করছে, কখনো আমাকে বলেও নাই, মানে আমিও বুঝতে পারিনি যে বিয়ের কথাটা করছে। তোমাকে কে বলেছে? বিয়ের কথাটা ও মানে ওর মুখ থেকে আমি একদিন ও মানে মানে ওর মুখ থেকে বের করছিলাম। আমি বলছিলাম যে তুমি তো নামাজ টামাজ পড়ো, তুমি তো রোজা টোজা রাখো, মিথ্যা কথা বললো না, এই যে ভাত খাইতেছো, ভাত হাতে নিয়ে বলো। মানে আমার একটু খুব ডাউট লাগছে, মানে সন্দেহ লাগছে যে। তারপর বলছে যে হ্যাঁ আমি বিয়ে করছি। পরে ওর সাথে তখন আমার খুব রাগারাগি হয়েছে, রাগারাগি হওয়ার পরে চলে গেলো। এটা হলো 2016 সালে এই ঘটনাটা। তাও তো 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, তারপরও আবার সে আমার সাথে যোগাযোগ রাখছে, যে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো। না, কিন্তু ওই যে মানে বললো বিয়ে করেছি, ওটা কি কারণে বলেছিল? ওটা কি মানে সত্যি ওটা ছিল না? বলতেই চায়নি, ওটা কখনোই বলতে চায় নাই।
পরে আমি না না, মানে ঠিক তোমার কথাটা পরিষ্কার হচ্ছে না। তুমি বললে যে ও বললো বিয়ে করেছে, তারপরে হ্যাঁ। তারপরে ও কি সেটাকে অস্বীকার করেছে, নাকি সেটার সেই বিষয়টা আর আসেনি আলোচনায়? না, সেই বিষয়টা তো ছিল, মানে আমি আমি মানে ও তো বলতে চায়নি কখনো যে উনি বিয়ে করছে, নিজের মুখ থেকে কখনো ইচ্ছাকৃত ভাবে বলেন। মানে তুমি যদি বলতে চাইনি না বলে বলো যে এটা অস্বীকার করেছে, অস্বীকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরাবরই তার বিয়েটা- অস্বীকার করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তার বিয়েটা সে অস্বীকার করেছে। হ্যাঁ, তুমি অস্বীকার এখন কি করেছে। করছো এই মুহূর্তে? মানে তুমি পড়াশোনা তো তোমার শেষ হয়ে গেছে, তুমি কোন হ্যাঁ, জব পড়াশোনা জব শেষ হয়েছে, করছো? এখন আমি একটা স্কুলে আর কি আসছি, টিচার একটা স্কুলে তুমি শিক্ষকতা করছো? পড়াচ্ছি, জি জি। আচ্ছা, বাচ্চাদের একটা কিন্তু স্কুলে তুমি যে পড়াচ্ছি। এতদিন ধরে অপেক্ষা করলে, 17 বছর হয়ে গেল, তোমার বাড়িতে তোমার বিয়ের কথা নিয়ে আলোচনা হয়নি? কারণ 33 তো আমাদের দেশে তো একটু বলা হয় না যে মেয়েরা 30 পেরোলে একটু বাবা মা একটু চিন্তায় পড়ে যান। তো তোমার বাড়িতে কোনো তারা দেননি, তারা তোমাকে বিয়ের জন্য? হ্যাঁ, সেটা বলেছিল, মানে আমি তো মানে ওর সাথে রিলেশন ছিল আমার। তো দেখা গেছে যে আমি বাসা থেকেও অনেকবার বিয়ের প্রপোজাল বলছিল, যে আমি বলছি যে আমি এখন বিয়ে করবো না, আমি আরেকটু পড়াশোনা করি, পড়াশোনা থেকে শেষ হোক, তারপরে ও মাঝখানে আবার ওই ছেলেটা যে ছেলেটার সাথে আমার সম্পর্ক, ও আবার মাঝখানে তখন আমার ফ্যামিলির সাথে আমি বলছি কি তুমি তাহলে আমাকে বিয়ে করবা, তখন কাজ বাহিরে ছিল। তো তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি থেকে তো বলতেছে বিয়ের কথা, তাহলে তুমি আমার ফ্যামিলির সাথে কথা বলো। তখন আমার বড় ভাবি ছিল, ভাবির সাথে কথা বলে দিচ্ছি, তারপরে বলছে যে হ্যাঁ হ্যাঁ এবার দেশে আসলে বিয়ে করব, মানে আমার বাসারই কথা বলছে। সেটা কত আগের কথা? সেটা ওই 2016 সালে সবকিছু। তাহলে সেটাও 10 বছর হয়ে গেছে, কিন্তু এই তারপর বাকি 10 বছর যে তুমি মানে একেবারেই মানে কোনো রকম তার কাছ থেকে প্রতিশ্রুতি নেই, কোনো সে পরিষ্কার করছে না, তুমিও যে অপেক্ষা করলে, সেটা বুঝতে পারছি না ব্যাপারটা। তোমার পরিবারে কে কে আছেন? পরিবারে বাবা মা আছে, ভাই বোন সবাই আছে। মানে তোমার ভাই, তুমি কত নাম্বার হ্যাঁ, সন্তান বাবা মায়ের? আমি 2 নাম্বারে। তোমার উপরে কি ভাই? না, আমার বড় বোনের বিয়ে হয়েছে, ভাই ছোট আর আমি। তুমি কি মাঝখানে? আমি মাকে। তো পরিবার বলেননি যে তুমি একজনের জন্য দিনের পর দিন অপেক্ষা করছো, কিন্তু সেই ছেলেটির কোনো প্রতিশ্রুতি নেই, ছেলেটির তরফ থেকে তেমন কোনো এগোচ্ছে না, কোনো দুই ফ্যামিলির কোনো কথাবার্তা হচ্ছে না? তোমার পরিবার এটা নিয়ে ভাবেননি এতদিন? না, এই বিষয়টা আমার পরিবারের উভয়ে ভাবেনি, কারণ ও যখন আমার বাসায় যখন কথা বলল, তখন সবাই আর কি জানলো যে আমার একটা সম্পর্ক আছে। তো এরপর থেকে আগে বলতো বিয়ের কথাটা, এরপর থেকে আমার সাথে আর মানে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলেনি। আমি পড়াশোনা করতেছিলাম, তারপরে এই নিয়ে পড়াশোনা তো তোমার বহু আগে শেষ হয়ে গেছে, তুমি এখন 33, তাই না? জি জি, হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা শেষ হয়ে গেছে, তুমি একটা জবে আছো। মানে একটা তো আমাদের তো বলা হয় না যে ফিমেলদের ক্ষেত্রে বলা হয় যে ইওর বডি ইজ ক্লিকিং, হ্যাঁ, বডি ইজ টিকিং, বায়োলজিক্যাল একটা টিকিং হয় আর কি, বডি তখন, বডিও তো তখন কথা বলতে থাকে আর কি, একটা তাগিদ দিতে থাকে, তাই না? তো তোমার পরিবার কেন অস্থির হলেন না, সেটা আমি বুঝতে পারছি না আর কি। তুমি এখন তোমার প্রশ্নটা যে তুমি এখন কি করবে সেটা জানতে চেয়েছো, কি নিয়ে কি করবে সেটা একটু বলো, তাহলে আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকলে তারা করবেন চট করে। তোমার প্রশ্নটা আরেকবার বলো। আমার সমস্যাটা যে এখনো মানে আমি বুঝতে পারতেছি না যে এখনো আমার সাথে মানে যোগাযোগ রাখছে। তুমি প্রশ্নটা করে ফেলো, হ্যাঁ, তোমার কাছে আরো প্রশ্ন থাকতে পারে আমাদের অতিথিদের, তোমার কোশ্চেনটা ছোট্ট করে করো। আমার কোশ্চেনটা মানে আমি এখন কি করব, মানে আমার এখন খুব খারাপ লাগে, মানে তুমি কি আরো অপেক্ষা করবে কি না, এটাই কি প্রশ্ন নাকি? হ্যাঁ, আমি তো মানে ও মানে বলছে যে আসবে। বুঝেছি তো, তোমার প্রশ্নটা কি এটাই যে তুমি আরো ওয়েট করবে কি না? হ্যাঁ, আমি কি আর আমি আরো ওয়েট করব কিনা? তুমি একটু লাইনে থাকো, আমাদের বিরতির সময় হয়ে যাবে, একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন আছে ডক্টর আজিজ আপনার? জি, একটু ছোট্ট করে প্রশ্ন করি, আপনি কি শিওর যে একটু লাইনে থাকেন, 2016 সালে যে বিয়ের কথাটা আপনি ওর মুখ থেকে বের করলেন, সেটা কি মানে পরে কি কনফার্ম করেছেন যে বিয়ে করেছে কিনা আসলেই? জি জি, হ্যাঁ, এটা কনফার্ম যে সে ম্যারিড, বিয়ে করছে। তার কি কোনো বাচ্চা কাচ্চা আছে সেটা জানেন? কোনো ছেলে মেয়ে আছে তার? জি, 2টা বেবি আছে। ওদের কত বয়স হবে?
দেখা বয়স কত হবে সেটা বলতে পারি না, তবে একজন 3-তে 4-এ পড়ে, একজন 3-তে একজন 4-এ পড়ে। আচ্ছা মানে এগুলো সব পরে এই যে এত বছর পরে আমি ওর মুখ থেকে আর কি মানে জানার চেষ্টা করছি বা কথা বলে তখন স্বীকার বলছে আমার কাছে। ওর পেশার কথা জিজ্ঞেস করা যাবে? সে যে বাইরে থাকে, সে কি পেশা তার? বাহিরে আচ্ছা। থাকে। আচ্ছা ঠিক আছে, এটুকুই আমার জানা ছিল। আচ্ছা, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি একটু। সেটা হচ্ছে, আপনি তো জানলেন 2016 সালে যে উনি বিয়ে করেছেন, এখন যেটা বললেন যে তার বাচ্চাও আছে, আপনি কি চিন্তা করে ওনার সাথেই বিয়ের চিন্তা করছেন এবং ওনার জন্য অপেক্ষা করছেন? এখানে আপনার কি মানে চিন্তা আমি কাজ দেখা করছে? গেছি আমি ভুলতে মানে আমি দেখা গেছি যে বাসা থেকে বিয়ের অনেক কথা বলছিল বা এরকম হয়েছে, বা দেখা গেছি যে আমার মানে ভালো লাগে না বা মানে কোন সবকিছুতে না করে দিতাম। আর এখন দেখা গেছে যে ও আমার সাথে তো কন্টিনিউ কথা বলে, তারপর দেখা গেছে যে বলতেছে যে মানে আমার অনেক স্বপ্ন দেখায় আর কি, কথা বলছে। না, এটা উনি করেন, ওনার দিক থেকে স্বপ্ন দেখাচ্ছেন, আপনাকে অপেক্ষা করতে বলছেন, বিয়েও করেছেন, বাচ্চাও আছে, সবকিছুই কিন্তু ওনার দিক থেকে। আপনি ঠিক কি চিন্তা করে ওনার জন্য অপেক্ষা করছেন বা বিয়ে করতে চাইছেন, বিয়ের জন্য মানে অপেক্ষা করছেন? ও আমাকে এখনো বলে যে আমি তোমাকে বিয়ে করব। আপনি একজন বিবাহিত লোকের জন্য অপেক্ষা করছেন কি কারণে? এখন দেখা গেছে যে আমি তো বুঝতে পারতেছি না আমি এখন কি করব বা এটা কি করা উচিত আমার। তোমার প্রশ্নটার উত্তর দাও, একজন বিবাহিত লোকের জন্য কি কারণে তুমি অপেক্ষা করছো? মানে মানে দেখা গেছে যে ও তো আমার, ওর সাথে তো আমার এখনো সম্পর্কটা এখনো কন্টিনিউ। মানে বাচ্চা তো বিবাহিত, তার সন্তান আছে, তুমি তারপরে তাকে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমি তো সেই মানে ডিসিশন একবারে ঠিক আছে, মানে ওকে। পরে কি আবার যোগাযোগ করবে? আচ্ছা, আমাদের না বিরতির সময় হয়ে গেছে, তুমি একটু বিরতির পর একটু আবার একটু তোমাকে কানেক্ট করা হবে, কেমন? আমাদের কথাগুলো শেষ হলো না, কেমন? আমরা বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে আমরা বিরতির পর ফিরে এলাম, সরি, আমরা বিরতির পর ফিরে এসেছি। আমরা প্রথম কথা শুরু করেছিলাম যে আমাদের বয়ঃসন্ধিতে থাকা শিশুদেরকে বোঝার জন্য তার বাবা মাকে বা তার পরিবারের কাঠামোটা বোঝা কেন এত প্রয়োজন। ইন বিটুইন আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল এবং সেই দর্শক বন্ধু খুব সম্ভবত আমাদের সঙ্গে লাইনে আছে, আমরা তার সঙ্গে একটু কানেক্ট করছি। তুমি কি আছো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি আছো না? জি জি। হ্যাঁ, সো তোমার সাথে কথা শেষ হলো না তো, বিরতির সময় হয়ে গেল। তুমি শেষে যা বলছিলে সেটা একটু বলো, তারপরে আমাদের অতিথিরা হয়তো আরও তোমাকে প্রশ্ন করতে পারে। তুমি আরও তোমার কিছু একটা বলছিলে, তার মধ্যে থামিয়ে দিয়েছিলাম আমরা। জি, মানে আমি এখন কি করবো আর হলো যে দেখা গেছে যে ও আমি পড়াশোনা থাকাকালীনই আমি যদি বলতাম যে আমার মানে একটু মানে প্রবলেম হচ্ছে বা আমি তো আমাকে আবার হেল্পও করছে, মানে টাকাও দিত বা পাঠাইছে যে ঠিক আছে তুমি পড়াশোনা করো বা এরকম 2-1 মাস এরকম মানে পাঠাইছিল। তারপরে তো আমার বলতো যে যে মানে আমার খুব মানে তাই তো বলতো যে আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই, মানে এভাবে করে সবসময় বলে আসতো। তারপরে এখন হঠাৎ করে এই গত সপ্তাহে মানে ওর দেশে আসার কথা আর কি, গত মাসে। তো এখন হঠাৎ করে কি কারণে জানি আসা বন্ধ হয়েছে, তো বলতেছে এরপর থেকে আমার সাথে আর কি এখন কথা বলে না বা আমার সাথে এখন অ্যাভয়েড করে, আমি মেসেজ দিলে সেটা উত্তর দেয় না। আচ্ছা, ওর যে স্ত্রী আছে সেই স্ত্রী কি বিদেশে থাকে ওর সাথে? বাহিরে কে থাকে কিনা সেটা বলতে পারি না, মানে এমনি রিলেটিভ আত্মীয় স্বজন আছে, মানে দেখা না যাচ্ছে না, ওর স্ত্রীর কথা জিজ্ঞেস করছি। ও তো বিবাহিত, ওর বাচ্চা আছে বললে, তো সেই পরিবারটি কোথায় থাকে? পরিবারটি তো থাকে ওই যে ঢাকায় থাকে, ঢাকায়। আচ্ছা, দেশেই আছে ওরা? নিজেদের হ্যাঁ বাড়ি আছে, হ্যাঁ ফ্যামিলি এখানেই থাকে আর কি। আচ্ছা। মানে ও বিয়ে করছে ওর রিলেটিভের মধ্যেই আর কি বিয়ে। আচ্ছা ঠিক আছে, এত ডিটেইলে যেতে হবে না। আর তোমার সাথে কি ওর মানে খুবই গভীর সম্পর্কটা অনেক গভীর, মানে শারীরিক সম্পর্ক হয়ে গেছে? মানে না শারীরিক ওরকম কিছু না, কিন্তু মানে দেখা গেছে যে
যখন দেখা করছি একসাথে চলাফেরা করছি, খাওয়া দাওয়া করছি বা এরকম সামথিং। মানে তোমার যদি মিডিয়াতে বলতে সংকোচ হয় তুমি বলো না, মানে আমার মানে তুমি যে এতদিন ধরে তার জন্য অপেক্ষা করলে সেজন্য প্রশ্নটা মাথায় এলো। তুমি একটু লাইনে থাকো। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি ওর কাছে? নাসিমার আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমাদের অতিথিদের আর কোনো প্রশ্ন নেই। তুমি তোমার প্রশ্নটা বলেছো যে এখন তুমি ওর জন্য অপেক্ষা করবে নাকি অপেক্ষা করা বাদ দিবে, সেটাই তোমার প্রশ্ন কি? জি জি হ্যাঁ, এখন কি করা, আমি দেখা গেছে যে এখন মানে সমাজে দেখা যাচ্ছে বিয়ের কথা বললে যে মেয়ে এখন এত মানে পড়াশোনা করছে, এত বছর কি করছে, তারপরে দেখা গেছে যে মানে অনেক কিছুতে আমার দ্বিধা লাগে যে অন্য কোথাও আমি যে ইনভলভ হব সেটাও আমি পারতেছি না, বা এরকম আমার খুবই আপসেট। বা তুমি কি মনের দিক থেকে খুব বেশি আটকে গেছো আর তুমি দ্বিতীয় কারো কথা ভাবতে পারছো না, এরকম? জি জি হ্যাঁ, এরকম বিষয়টা হয়েছে। মানে তাহলে তুমি ধরো, মানে আমরা যদি অপশন চিন্তা করি যে ধরো সে মানে শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নিল না বা উদ্যোগ নিল না, তুমি কতদিন অপেক্ষা করবে ওর জন্য? আমি সেটা তো বুঝতে পারছি না। তুমি নিজেকে একটা টাইমলাইন দেবে না যে এই পর্যন্ত অপেক্ষা করব তারপর আর করব না? মানে আমার সাথে হ্যাঁ কথা বললে আমি বুঝতে পারতাম, বা আমার সাথে এখন কথাই বলতেছি না। না, তুমি তো তোমার সাথে কথা বলতে পারো। এবার তুমি তো আমরা নিজের সাথে কথা বলি না, তোমার মনটা কি বলছে? আমার মন বলতেছে যে আমি অপেক্ষা করি আর কিছুদিন, মানে অনন্তকাল পর্যন্ত কতদিন অপেক্ষা করবে? তোমার একটা টাইমলাইন ঠিক করা করবে না তুমি? তুমি কি অনন্তকাল অপেক্ষা করবে ওর জন্য? এখন আমি এবং সে কিন্তু তার পরিবারকেও তার স্ত্রীকেও কিন্তু চিট করছে। ওর স্ত্রী কি তোমার অস্তিত্বের কথা জানে? আমার কথা? হ্যাঁ। না, আমার কথা জানে না। তাহলে ছেলেটি তার স্ত্রীকে চিট করছে না? মানে আমি তো যোগাযোগ করতেই পারি না, মানে ওর ফ্যামিলির সাথে সেটা তো আলাদা কথা, কিন্তু বিবাহিত সন্তান আছে, তারা তোমার অস্তিত্ব সম্পর্কে জানে না, তাহলে কি এটা চিটিং হচ্ছে না তাদের সাথে? হ্যাঁ, কিন্তু আমি তো কোনো উপায়ে যোগাযোগ করতে পারতেছি না বা কোনো ভাবেই, কারণ আমার কাছে কোনো নাম্বার। আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তরটা দাও, ওটা কি চিটিং হচ্ছে কিনা? সে যে জানাচ্ছে না সেটা। হ্যাঁ হ্যাঁ, সে যে তোমার কথাটা সম্পূর্ণ চেপে গিয়ে, তার সন্তান আছে, স্ত্রী আছে, তাদের কাছে তোমার কথাটা সম্পূর্ণ চেপে গেছে, সেটা কি ওই স্ত্রীর সাথে একটা চিটিং হয়েছে না? হ্যাঁ, চিটিং করছে। আর তুমি কি অনেক পরে জেনেছো যে তার বিয়ে, বউ আছে, সন্তান আছে? তুমি কবে সেটা জেনেছো? অনেক পরে। তাহলে তোমার সাথেও তো চিটিং হচ্ছে। আমার সাথেও চিটিং হচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলছি। ঠিক আছে, আমরা আলোচনা করি। তোমার কাছ থেকে শুনে নিলাম, খুব কষ্টে আছো, অনেক সহমর্মিতা থাকলো তোমার জন্য। আমরা আলোচনা করি, তুমি শোনো কেমন? আমাদের সবার সহমর্মিতা, শুভকামনা রইল তোমার সাথে। ওকে, আপনি বলেন প্রথমে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বুঝতে পারছি যে আপনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কি। তো আমার চেয়ে ম্যাডামরা এগুলি নিয়ে ভালো বলতে পারবেন। তা আমার কাছে কয়েকটা জিনিস মাথার মধ্যে আর কি আমার আসছে, সেটা হলো যে আপনি কিন্তু তার কাছ থেকে কিছু হেল্পও নিয়েছেন। আমার মনে হয় এখানে আপনি বাধা আছেন। এই আবেগটার সাথে ওই যে হেল্প নেওয়াটা একসাথে বোধহয় ব্লেন্ড হয়ে গেছে, যার জন্য আপনি হয়তো কোনো সময় মনে করেন যে সে তো আমাকে হেল্পও করেছে, তার সাহায্য নিয়ে আমি এইটুকু এগিয়েছি, এইটার একটা দায়বদ্ধতার বোধহয় আপনার মাথার মধ্যে কাজ করে, একটা হতে পারে। আর একটা হলো যে এই 17 বছরের একটা ইমোশনাল দায়বদ্ধতা, যেটা আবেগগত যে বিষয়টি, এত বছর যাবত আপনার সাথে সম্পর্ক আছে, সেই বিষয়টাও আপনাকে নিশ্চয়ই সবসময় টানে। আর একটা হলো যে সে যে এই যে মাঝে মাঝে আসে এবং আপনাকে একটা কি বলবো, মানে একটা বাচ্চাদের যেমন আশ্বাস দিয়ে যায়, বাচ্চাদের যেমন লজেন্স দেয়, সেরকম এটা একটা এরকম বিষয় হয়ে গেছে মনে হয় আপনাকে, সেটাতে সে বেঁধে রাখছে আপনাকে। এবং ম্যাডাম যে ইস্যুটা নিয়ে এসেছিলেন যে এতে সে কিন্তু আপনার সাথে চিট করছে, আমি যদি একেবারে প্রতারণা শব্দটা বলি, সেটা আপনার সাথেও হচ্ছে, তার ফ্যামিলির সাথেও কিন্তু হচ্ছে, যার জন্য সে কতটুকু ডিসিশন নিতে পারবে সেই ব্যাপারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমাদের কাছে এরকম আসে ছেলেমেয়েরা, আমার নিজের ডাউট আছে যে সে কোন ডিসিশনটা নেবে বা কীভাবে নিতে পারতেছে। এবং আপনার সাথে যে যোগাযোগ করছে না, সে দেশে আসবে, আপনার সাথে যোগাযোগ রাখছে না, আপনার মোবাইল ধরছে না বা আপনার কল ব্যাক করছে না, মেসেজ দিচ্ছে না, তার মানে হলো সে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে না। এটা মনে হয় এরকমই বিষয়টা, যদি আমরা সহজ সরলীকরণ করি তাহলে বিষয়টা কিন্তু এরকম। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে যে আপনি কি করবেন,
বাট আমি কিন্তু পজিটিভ খুব বেশি একটা দেখছি না এখানে। আপনার পক্ষ থেকে 100% হয়তো পজিটিভ, 100%, কিন্তু আপনিও কিন্তু একটি লাইফে আছেন যেখানে মনে হয় যে বেশি কল্পনাপ্রবণ একটা জগতে আছেন, যেখানে আপনি সব কিছু সমর্পণ করছেন, মনটা দিয়ে দিয়েছেন, কিন্তু সেখান থেকে মনটা কিন্তু ওইরকমভাবে পান নাই, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। আরেকটা জিনিস আমার কাছে মনে হলো যে এখন এই মুহূর্তে আপনি একটি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে আপনার টেনশন আছে, ডিপ্রেশন আছে, উদ্বিগ্নতা আছে, বিষণ্ণতা আছে, আপনি হয়তো পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে খুব ভুগছেন। এবং আমার মনে হয় যে আপনার মনের যত্নটাও কিন্তু আপনাকে নিতে হবে, বিকজ আপনাকে তো আগে ভালো থাকতে হবে, আপনার মনের ভালো থাকতে হবে, শারীরিক দিকে ভালো থাকতে হবে, তারপর না আপনি এগুলি ফেস করবেন, মোকাবেলা করবেন। সুতরাং এই জিনিসটা করেন। আমি মনে হয় আপনার ফ্যামিলির কোথাও ইনভলভ করার জায়গা আছে কি না, সেই জিনিসটাও এক্সপ্লোর করতে হবে, যে তাদেরকে ইনভলভ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। যদি আপনি একা সিদ্ধান্ত নিতে না পারেন বা সিদ্ধান্ত নিতে ভয় পান, তাহলে সেই ক্ষেত্রে ফ্যামিলিকে ইনভলভ করা যায় কিনা, অথবা বিশেষজ্ঞ কোনো কাউন্সিলরের সাথে বসা যায় কিনা, যারা এটা নিয়ে আরও বেশি হয়তো শুনে, আরও বেশি কথা শুনে আলাপ করে হয়তো একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত দিবেন যেটা আপনি ফুলফিল করবেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু অ্যাড করছি, সেটা হচ্ছে এটা হয়তো বা আপনাকে কিছুটা চিন্তা করতে হেল্প করবে। খেয়াল করে দেখেন যে যেই মানুষটা সুবিধা পাচ্ছে, সে শুধু সুবিধা পাচ্ছে, সেই সুবিধাটা যেহেতু সে পাচ্ছে, সুতরাং তার দিক থেকে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ের জায়গা কিন্তু দরকার নাই। সে মনে করছে না যে এখানে আসলে কোনো ধরনের হেলদি কোনো ডিসিশন আসা দরকার। মানে যে কার দিক থেকে, ওনার যার সাথে সম্পর্ক, ছেলেটার দিক থেকে। হ্যাঁ, হেলদি ডিসিশন বলতে, হেলদি ডিসিশন বলতে হচ্ছে যে এই যে দুই দিকেই যে কথাটা বললেন, প্রতারণার যে ব্যাপারটা, আমরা সম্পর্কটা আছে কিন্তু সেই সম্পর্কটার মধ্যে কোনো সততা নাই। হ্যাঁ, দুই দিকের মানুষটাই কিন্তু ঠকছে, একজন আরেকজনের পরিস্থিতিটা জানছে না, অবস্থাটা জানছে না, এরকম করে উনি দুই দিকটাই আলাদা আলাদা করে মেনটেন করছেন। সেটাই। তো এবং তার পরিবারও কিন্তু পরিবার ওর অস্তিত্বের কথা জানে কিনা সেটাও আমরা জানি না। তার কোনো দায়বদ্ধতাই আসলে এই অর্থে নাই, শুধুমাত্র আপনি নিজে অপেক্ষা করছেন, আপনি নিজে কল্পনা করছেন, চিন্তা করছেন এবং ওই সম্পর্কটাকে লালন করছেন। তো আমি বলবো এই যে অ্যাটাচমেন্টের মধ্যে উনি আছেন, এই অ্যাটাচমেন্টটা আসলে কিন্তু খুব আনহেলদি জায়গায় রয়ে গেছে। এটা কোনোভাবে ওনাকে হেল্প করছে না, হ্যাঁ, বরঞ্চ তাকে ক্ষতি করছে। উনি ডিসিশন নিতে পারছেন না। আর 33 বছরের সময়গুলো পার হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, 33 বছরের একজন মানুষ, সে একজন অ্যাডাল্ট মানুষ, তার নিজের সিদ্ধান্তটা সে নিজেই নিতে পারে। সুতরাং আপনার কষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক। আপনি অনেক দিন ধরে, 17 বছর ধরে একটা সম্পর্কের মধ্যে আছেন, সেই সম্পর্কটা থেকে বের হয়ে আসতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তো সেই কষ্টটাকে যাতে আপনি বহন করতে পারেন, আপনার অনুভূতিগুলিকে যাতে আপনি যত্ন করতে পারেন, পরিচর্যা করতে পারেন, নিজেকে ভালো রাখতে পারেন, সেই জায়গাটায় আসলে ফোকাস করতে হবে। এবং আমিও বলবো যে একজন কাউন্সিলরের কাছে যদি উনি যান, কাউন্সেলিং নেন, সেটা ওনাকে ওনার জন্য ডিসিশন মেকিংয়ে এবং সেলফ কেয়ার করায় অনেকখানি হেল্প করবে। আমার মনে হয় সে মানসিকভাবে এতটাই আটকে গেছে, হ্যাঁ, যিনি নিজেকে বিচ্ছিন্ন করতে পারছে না, ইমোশনালি অনেক নির্ভরশীল হয়ে গেছেন। সেটাই। তো আমরা একটা ফোন নিয়ে আসি, কেমন? অনেক ধন্যবাদ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ম্যাম? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। বলো। আমরা 1 বছর আগে আপনার সাথে একবার কথা বলছিলাম, খুব ভালো লাগছে আবারও কথা বলা। আমি কথা বলতে যাচ্ছি, আমার 18 সালে বিয়ে হয়েছিল এক জায়গা। 18 সনে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হওয়ার পরে ওই জায়গা মানে আমার সংসার হয়নি। 7 বছর পরে মানে ভেঙে গেছে সংসারটা। ভেঙে গেছে? জি ম্যাম। 8 বছর পরে ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। ভেঙে যাওয়া মানে কি, বা তোমার যার সঙ্গে বিয়ে হয়েছিল সে ডিভোর্স দিয়েছে না তুমি দিয়েছো? হ্যাঁ, সেই ডিভোর্সটা। আচ্ছা। আমি খুবই আগ্রহী ছিলাম সংসার করার জন্য, কিন্তু সে করেনি। ওই জায়গা থেকে আমি খুব বাজেভাবে মানে বলতে হয় যে প্রতারিত হয়েছি। আমি
খুব। বাজেভাবে প্রতারিত হয়েছো? হ্যাঁ। হুম। কিন্তু যাই হোক, ওইটাও মানে আমার মানে খুব কষ্ট দেয় আমার ওই ঘটনা, যে কেন আমার সাথে এরকম হইলো। ওই হলো একটা ঘটনা। তবে এখন ফ্যামিলিগত ভাবে একটা ছেলের সাথে মানে আমার বিয়ের কথা বলছে প্রথমে, ফ্যামিলিগতভাবে তোমার এখন একটা ছেলের সাথে মানে বিবাহের কথা বলছে। আচ্ছা। কিন্তু প্রথমে ওই ছেলের ফ্যামিলি মানে আগ্রহ হয়েছে, কিন্তু পরবর্তী সময় তাদের আগ্রহ নাই। তো ওই ছেলের সাথে আমার কথা হয়। হুম। কিন্তু ওই মানে যে ছেলেটার সাথে আমার সাথে বিয়ে একটু কথা একটু বলছে, একটু জোরে শুনতে চাই যে। বলছি যে ছেলেটার সাথে আমার সাথে বিয়ে ঠিক করছে সে খুব আগ্রহী, কিন্তু হ্যাঁ ফ্যামিলি ওরকমটা আগ্রহী না। প্রথমে তারাই আগ্রহী ছিল, আমি কিন্তু তাদের ফ্যামিলির মাধ্যমে ওই ছেলেকে আমি চিনি, তারাই নাম্বার দিছে ওই ছেলের কাছে, আমার নাম্বার। কিন্তু তারা এখন আগ্রহী না। তারা এখন আর আগ্রহী না? না। পরে যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার কথা বলছো? পরিবার আগ্রহী না। এখন ওই ছেলেটির পরিবার আগ্রহী না? না, ছেলেটির পরিবারে আগ্রহী না, প্রথমে তারাই আগ্রহী ছিল। আচ্ছা, ওকে। কিন্তু ওই ছেলের সাথে আমার রেগুলার কথা হয়। আচ্ছা। আর ওই ছেলেটারও অতীতে তারও একটা মানে সংসার ভেঙে গেছে। ছেলেটিরও একটি সংসার ভেঙে গেছে? হ্যাঁ। হুম। এখন মানে ওই ছেলেটি হলো গিয়া ওই মানে হের ফ্যামিলিরে হে যদি ফোর্স করে যে আমার নিয়ে আইনে দাও, এরা নিয়ে দিবে, তবে এরা মন থেকে আমার মনে হয়। তুমি একটু তোমার কথাটা জোরে শুনতে চাই, বলো আর একটু তুমি আমি বলতে চাচ্ছি যে ম্যাম, যে এই ছেলেটি যদি তার ফ্যামিলিরে যে ফোর্স করে যে মানে আমার কথা, তাহলে হয়তো হারা বিয়ে দিবে, কিন্তু মন থেকে হারা দিবে না, মানে এটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা, ছেলেটা যদি ওদেরকে ফোর্স করে তাহলে ওরা তখন তোমার সঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে ম্যাম এখন ওই ছেলেটি মানে বলতেছে বিয়ের কথা, আর আমার ফ্যামিলি গুলো অনেক ভয় পাইতেছে যে হারা মন থেকে মাইনে নিতেছে না। আর একটা কারণ হলো গিয়ে ম্যাম, যদি ধরেন ওই ছেলের সাথে আমার সাথে যে এখন রেগুলার অনেক কথা হয়, আমি যদি বলি যে আমি একটু ঘুমামো বা আমি একটু বাইরে যাবো না একটা কাজ করবো, তাহলে হ্যাঁ বলে মনে হয় যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলি। আচ্ছা, সন্দেহ করতে থাকে? প্রচুর সন্দেহ করে, প্রচুর। এখন মানে সেও আমার মাঝে মাঝে আবার বলে যে এটা আমার ঠিক না, আমি আর করবো না। এটা মনে হয় আমার ওই মানে যে আগে যে তার জীবনে একটা মানে মেয়ে ছিল, সে চলে গেছে দেখে মনে আমার এরকম। কিন্তু বললে কি হয়েছে, এর পরের দিনে আবার এরকমই হয়। আচ্ছা। তার এই আজকে আমি কিছুক্ষণ আগে আমি বলছি যে ঘুমামো, ঘুমাই থাকে, অনেক কথা হয়, তারপরে যদি আমি বলি ঘুমামো, সে মানে উল্টাপাল্টা কথা বলবে, আচ্ছা আমার আর ফোন দেওয়া লাগবে না, তুমি ঘুমাও এই সারাদিন। মানে তখন সে অভিমান করে ফেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। এখন আমি কি করতে পারি? ছেলেকে বিয়ে করা কি আমার ডিসিশনটা কি ঠিক হবে না ভুল হবে, মানে এই প্রশ্নটা আপনাদের কাছে। তোমার পরিবার কি চাইছে? আমার পরিবার মানে ওই ছেলেটা মানে আমাদের মনে হয় যে ভালো, ঠিক আছে, মানে এর কথাবার্তা ভালো, মানে তার একটু সমস্যা যে ওই একটু সন্দেহ করে, বুঝছেন, মানে তার সাথে সারাক্ষণ কথা বলতে পারে। সে আবার কি বলে, তোমার সাথে কথা না বলে আমার ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু সন্দেহ যে করছে সেই সন্দেহটা তুমি তোমার জন্য কেমন হচ্ছে? সন্দেহ ব্যাপারটা তোমার জন্য আমার কাছে সব ভালো লাগে না ম্যাম, এরকম ভালো লাগে না যে আমার কথা ভালো লাগে না। মানে কি অনুভব করো তুমি সন্দেহ করলে? না, আমি অনুভব করি যে মানে মানুষের ব্যস্ততা থাকতেই পারে, মানুষের বাইরে যাওয়া লাগতে পারে। সেটা তো তোমার চিন্তা বললে, তোমার ভেতরে কি আবেগটা কি হয় ও যখন সন্দেহ করে? তোমার কি রাগ লাগে নাকি কষ্ট হয় নাকি? রাগ লাগে। তোমার রাগ উঠে যায়? ওকে। রাগ হলে পরে ঝগড়া হয়ে যায়। তুমি রাগ হলে তখন ঝগড়া শুরু হয়ে যায়? হ্যাঁ, আমি বলি আপনি এরকম কেন করেন, এরকম মানুষের এত সন্দেহ থাকেনি মানুষের মনে, আমার ভয়, আমার মনে হয় তুমি আমার ফোন কাটলে মনে হয় তুমি অন্য ছেলেদের সাথে কথা বলো, এই কথাও সে বলে। আবার এই কথাও বলে যে আমি জানি আমার এই ভাবনাটা ঠিক না, কিন্তু তাও আমার এই ভাবনা এসে পড়ে মনে।
আচ্ছা একটু বলবে ওর ডিভোর্সটা কি কারণে হয়েছিল আগের স্ত্রীর সাথে? মানে আগের স্ত্রীর সাথে ডিভোর্সটা হয়েছে ম্যাম, মানে ওই মেয়েটার খুব অল্প বয়স ছিল, 15-16 বছর ছিল। ওই মেয়েটা হলো একটা ছেলের সাথে চলে গেছে, আর বিয়েটা ছিল মানে 2 মাস, তার বিয়ের বয়স ছিল 2 মাস, আর তাও ফোনে ফোনে বিয়ে হয়েছে, সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় নাই। মানে এই ছেলেটা হলো বাইরে থাকে। যার সঙ্গে তুমি কথা বলছো সে বাইরে থাকে? হ্যাঁ, ইতালিতে থাকে। ও আচ্ছা, দেশে থাকে আর না। যে মেয়েটার সাথে তার সাথে বিয়ে হয়েছিল সেটা ফোনে ফোনে বিয়ে হয়েছিল। আচ্ছা, কিন্তু সেটা 2 মাস মাত্র ছিল। হ্যাঁ, 2 মাস ছিল, একটা ছেলের সাথে চলে গেছে, মানে একটা ছেলের সাথে হয়তো সম্পর্ক ছিল, সেই ছেলের সাথে সে। আচ্ছা, সেই জন্য কি তারপর থেকে তার ভয় ঢুকে গেল মনের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা কি ম্যাম, এই মানে এই মানুষটা মানে সে আমার মানে আত্মীয় হয়, একটু দূরের আত্মীয় হয়, মানে আর আমি চিনি আগে থেকে। মানে সে খুব মানে অন্য জগতের মানুষ, মানে কিভাবে আমি বুঝাইতে পারতাছি না আমি। মানে সে কোনোদিন কোনো মেয়ের দিক চোখ তুলে তাকায় নাই, মানে আগের থেকে আমরা চিনি, চোখ তুলে তাকায় নাই। কিন্তু ওই যে ওই মেয়েটার সাথে যে বিয়ে হয়েছিল 2 মাস, মানে সে কোনো মেয়ের সাথে মানে প্রথমবার, মানে যে মানুষের একটা জীবন, সাংসারিক ব্যাপার, ভালোবাসা, মানে ওই মেয়ের সাথে প্রথম তার সাথে হয়েছে। এর আগে কোনো মেয়েদের দিক সে চোখ তুলে। বয়সটা কত ছেলেটির? জি, ছেলেটির বয়স কত? বয়স 32 বছর হবে। আর তোমার বয়স কত? আমার 23। তোমার 23। এবং তোমার পরিবার চাইছে ওর সাথে বিয়ে হোক? হ্যাঁ হ্যাঁ, চাচ্ছে। ওর যে আগে একটা বিয়ে ছিল, তোমার তো আগে বিয়ে হয়নি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। 7 বছর সংসার ও ছিল। তোমারও আগে বিয়ে হয়েছিল, সরি আমি মিস করে গেছি। সংসার করেছো কতদিন? মানে আমার বিয়ের বয়স হলো 7 বছর, তবে সংসার হয়েছে 2 মাস। আমার যে প্রথমে বিয়ে ছিল সেই ছেলেটাও বাইরে থাকতো, মানে আমার ওই এক্স হাজবেন্ড। আচ্ছা, 7 বছর সংসার ছিল, তাহলে তোমার বিয়েটা যখন হয় তখন তোমার 16 বছর বয়স? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। তো সেই ছেলেটিও বাইরে থাকতো? হ্যাঁ, সেই ছেলেটাও বাইরে থাকতো। তো সেটা ভাঙলো কেন? সেটা মানে ভাঙছে, মানে আমি ওটা মানে সম্পর্ক বিয়ে করছিলাম, মানে তার মা মানে মাইনে নিতে পারে নাই। এই দিক থেকে আমার মা আবার একটু ভয় পাইতেছে যে প্রথমে এরকম একটা ঘটনা ঘটছে যে মা মাইনে নিতে পারে নাই, এই মা মানতে পারলো না বলে 7 বছর পরে তোমাদের ডিভোর্স হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। ওকে। সে এরকম কথা মানে বলতো যে আমার মা যদি ভালো না বাসে আমি জীবনে কোনোদিন বিয়ে করবো না, তারপর আমার মার অবাধ্যে আমি যাব না। তোমার এখন বয়স কত? 23। 23। আর তুমি কিছু করছো? আমি পড়াশোনা করতেছি। কি পড়ছো তুমি? আমি বিয়ে পড়ি, সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে? মানে তোমারও একটু পিছিয়ে গেছো পড়াশোনায়? হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ের কারণে পিছনে। আচ্ছা আচ্ছা। তা এখন তোমার প্রশ্নটা কি বলো? যে এখন কি আমার এই জায়গা মানে বিয়ে হইলে কি আমি ভালো হবে, সিদ্ধান্তটা কি ঠিক হবে? সেটা তো খুবই কঠিন প্রশ্ন, তাই না? ভবিষ্যৎ তো খুব বলা কঠিন। আচ্ছা ঠিক আছে, আমরা জানি না এই প্রশ্নের উত্তর আমরা সরাসরি দিতে পারবো কিনা। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। নাসিমা। নাসিমা, আমার এরকম প্রশ্ন নেই, আপনার প্রশ্ন আছে? একটু, আপনি যে 7 বছর সংসার করেছিলেন, এখানে আবার কি বললেন যে 2 মাসের কি কথা বলেন একটা এখানে আবার? 7 বছর যে আমার বিয়ে হয়েছে, তার সাথে আমার সামনাসামনি সংসার হয়েছে 2 বছর। আচ্ছা, মানে একসাথে থেকেছেন 2 মাস? হ্যাঁ হ্যাঁ, একসাথে থেকেছেন 2 মাস? 2 মাস, হ্যাঁ। আপনার কোনো বেবি টেবি নাই তো? না, বেবি নাই। না না। আচ্ছা আচ্ছা, আরেকটু কথা জিজ্ঞেস করি যে এখন যে ছেলেটার সাথে আপনার কথা হয়, সে যে ফ্যামিলি আগ্রহ নাই, ফ্যামিলির এখন আগ্রহ নাই, কেন মনে হচ্ছে আপনার? তারা কি কোনো যৌতুক চায় বা এরকম কিছু ব্যাপার স্যাপার আছে? এরকম কিছু না, তাদের মানে প্রথমে আগ্রহ ছিল, তারপরে হয়েছে কি আমি যে ওই আমার এখন যার সাথে পরিচয়, জি, এই ছেলেটার যে বিয়ে হয়েছিল এই মেয়ের সাথে ফোনে ফোনে বিয়ে হয়েছিল, ফোনের মাধ্যমে আংটি পড়েছিল। জি। আর আমার তো ওই জায়গায় সংসার হয়েছে 2 মাস, ঠিক আছে? জি। এখন তার ফ্যামিলি বলতে চাচ্ছে যে এই মেয়ে তো সংসার করছে, আমার ছেলে সংসারও করে নাই, এই মেয়েরে কেন আমার ছেলের জন্য নেব? বুঝতে পারছি, সেজন্য তারা না করতেছে।
তো আপনার কি ওই ছেলে যে আপনার যে কোথাও গেলেই টেলিফোন কেটে দিলে সন্দেহ করে, যে এইটা নিয়ে আপনার কি ভাবনাটা কি? এরকম কি এটা কি খুব আপনার মনে প্রভাব ফেলতেছে, অথবা হ্যাঁ, এটার আমার খুব খারাপ লাগে যে না মানে 1 ঘন্টা যদি কথা বলি, 2 ঘন্টা যদি কথা বলি, তারপরে যদি আমি বলি আচ্ছা তাই ফোনটা রাখি, আমি ঘুমামো, গোসল করবো বা এক জায়গায় যাবো, আচ্ছা তাই তোমার ফোন দেওয়া লাগবে না, মানে এটা আমার খুব কষ্ট লাগে যে এরকম কেন। আমি তো এই যে সে সন্দেহটা করে, এটা কি আপনার কি মনে হয় যে এটার মাত্রা কি বেশি, যেটা আপনাকে আপনার জন্য প্রবলেম তৈরি করে, আপনার জন্য সমস্যার তৈরি করে? না মানে সে আবার এই কথা বলে না যে ফোন দিব না, কাইটে দেয়, কাইটে দেওয়ার কিছুক্ষণ পর সে আবার ফোন দিবে, হুম, তখন আবার মানে নর্মাল হয়ে যায়, তখন ওইগুলো আর মনে রাখে না। মনে রাখে না। এই যে আবার ফোন দেওয়াটা, এটা কি মানে আবার আপনাকে ভালোবেসে ফোন দেয়, না আবার চেক করে যে আপনি না, না, আসলে আছেন ভালোবেসেই কিনা, ফোন না দেয়, কোথাও check করে চলে না। গেছেন? সে আবার এই কথা আমারই বলে যে আমি জানি তুমি কোনো ছেলেদের সাথে কথা বলো না, কিন্তু তাও জানি কেন আমার মন জানি কেন এরকম করে। আর আরেকটা কথা হলো কি স্যার, আমি আপনাদের সাথে না তার অনেক অনুরোধ করছিলাম আজকে কথা বলার জন্য, কিন্তু সে বলেনি। আচ্ছা, আচ্ছা, ভালো হতো দুজন একসাথে কথা হ্যাঁ, আমি বললে। বলছিলাম যে আপনি একটু কথা বলেন, কিন্তু আমি তার অনেক অনুরোধ করছিলাম, সে বলে কি আমি কি মানসিক রোগী, আমি কথা বলবো। আমাদের কাছে যারা ফোন করে তারা কেউ মানসিক রোগী না, এটা সেটা বলা আমি হয়। তার অনেকবার বুঝিয়ে বলছি, কিন্তু সে সেই কথাটা শোনে না। আপনি যেমন মানসিক রোগী না, সেও মানসিক রোগী না। সেটা আমি বলছি যে এরা তো মানসিক রোগী, তারা তো অসুস্থ মানুষের সুস্থ করে না, তারা শোনে, বলে। আপনি একটা কথা বলে দেখেন, ভালো লাগবে, কিন্তু সে বলেনি। আচ্ছা, যাই হোক, সে চায়নি করতে, কাজে তুমি জোর করনি হয়তো, সেজন্য আমরা ছেড়ে দিব ওকে। জি, আচ্ছা, ঠিক আছে নাসিমা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলেছো, খুবই স্বতঃস্ফূর্ত, খুবই মানে মানে কি বলবো, ইন্টেলিজেন্ট মনে হয়েছে তোমার কথাবার্তাগুলো। আচ্ছা ম্যাম, আমরা আলোচনা ধন্যবাদ। করছি, তুমি শোনো আলোচনা। ওকে, বলো নাসিমা বলুক ম্যাডাম। নাসিমা, আগে বলতে হবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে ওনার যে প্রশ্নটা ছিল যে পরিবার, যেহেতু আগের বিয়েতে ওই পরিবারের কারণেই তাদের বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা ঘটেছে, সুতরাং এখানে ছেলেটা আগ্রহী থাকলেও পরিবার যেহেতু চাচ্ছে না, সেটা ঠিক হবে কিনা, এটা একটা জায়গা। এটাই আসলে মূল জায়গা, কারণ ছেলেটির পরিবার একদমই চাইছে না। হ্যাঁ, চাইছে না। এবং ছেলেটির পরিবারের হচ্ছে যে সে মাত্র এক অল্প, মানে তার আগের ছেলেটির বিয়েটা একদমই অল্প দিন ছিল, আর ওটা 2 মাস ছিল। ছেলেটা বাইরে ছিল, সুতরাং তাদের সাথে মেলামেশা হয় নাই। মেয়েটা 2 মাস সংসার করেছে, তাদের মেলামেশা হয়েছে। এই হচ্ছে এই মেলামেশার কারণেই তারা ছেলের চাইছে পরিবার না। রাজি না। এটা হচ্ছে ওনার মতামত আর কি। তো আমার কাছে মনে হয়েছে আপা যে ওনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ওনার ফোনে যেটা মনে হলো নিজেদের মধ্যে ভালোবাসার জায়গাটাও আছে। যদি পরিবার চাইতো খুবই হয়তো ভালো হতো, পরিবার চাইছে না এরকম একটা পরিস্থিতিতে। এখন আপনি যেটা বলছিলেন না যে খুব কঠিন, এটা আসলেই একটা কঠিন একটা ব্যাপার। যদি ছেলেটা মনে করে যে সে নিজে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমার মনে হয় যে তার এই যে সমস্যাটা হয় ইয়ে করার, সন্দেহ প্রবণতার যে সমস্যাটা, এটা নিয়ে উনি আগে একটু বসতে পারেন যে কোন সোর্স থেকে তার এই সমস্যাটা হচ্ছে, এবং বসতে পারেন তারপরে মানে কাউন্সেলিং এ বসতে পারেন, যাতে এই যে সমস্যাটা, সন্দেহ প্রবণতার যে সমস্যাটা, এটা নিয়ে উনি ডিল করতে পারেন। হ্যাঁ, অনলাইনে আজকাল অনেক সুবিধা আছে, অনলাইনে বসতে পারেন। তাহলে আমার মনে হয় যে তাদের ডিসিশন নেওয়াটা অনেক সুবিধা হয়, যে এই জায়গাটায় তারা আসলে বিয়ে করবে কিনা। আমার ওইটুকুই মনে হচ্ছে যে সমস্যা নিজেদের মধ্যে। আর ছেলেটা যদি কিভাবে অ্যাপ্রোচ করলে পরিবার এই জায়গাটায় সহজভাবে গ্রহণ করতে পারে, ছেলেটার কিন্তু ভূমিকা নিতে পারে, সেই সুযোগ আছে। এই আর উনি যেটা বলছে যে এই জায়গাটায় ঠিক হবে কিনা, এটা আসলে 2 দিকেই ঝুঁকি থাকে। পরিবার যদি রাজি না থাকে, তখন বিয়ে করলে একটা ঝুঁকি থাকে, পরিবার সহযোগিতা করবে না হয়তো, বা তাদের ওই কোঅপারেশনটা থাকবে না।
আবার এমনও হতে পারে যে যদি ছেলেটা সিদ্ধান্ত নেয় তখন হয়তো পরিবার এটাকে সহজভাবে নেবে যে ছেলেই যেহেতু এখানে মূল, সুতরাং তারা অ্যাকসেপ্ট করবে। দুইটাই হতে পারে আসলে, এটা আগে থেকে বলা যায় না যে আসলে পরিস্থিতি কেমন হবে। কিন্তু তুমি বললে যে ছেলেটা যদি মানে উদ্যোগ নেয় তাহলে এটা সম্ভব, কিন্তু আজকে যখন ও ছেলেটিকে রিকোয়েস্ট করেছে, অনেক রিকোয়েস্ট করেছে টু গেট কানেক্টেড, তখন কিন্তু ওর পক্ষ থেকে সোজা উত্তর ছিল যে আমি মানসিক রোগী না। হ্যাঁ, এখন তাকে যদি বলা হয় কাউন্সিলিং সেশনে পার্টিসিপেট করার জন্য, ইটালি থেকে সে বাংলাদেশে কারোর সাথে সেশন নেবে, তখন তো সে একই কথাই আবার বলবে যে আমি তো মানসিক রোগী না। সেটা হতে পারে। আবার অনেক সময় হয় কি আপা, আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেক সময় তারা একটু হেজিটেট করে, একটু লজ্জা পায় কিভাবে ইয়ে করবে। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলতে পারি যে ওয়াইফ আমার সাথে কাজ করছিলেন, কাউন্সেলিংয়ে বসছিলেন, ওনারা দুজনেই ইয়েতে থাকেন, কানাডায় থাকেন। তো প্রথমে হাজব্যান্ড আসতে চাচ্ছিলেন না, পরে একদিন দুজনে জয়েন্টলি বসলেন, জয়েন্টলি বসার পরে এই যে একটা ইয়ে হলো, পরিচিতি হলো, এরপরে কিন্তু উনি আবার একা বসছেন এবং ওনাদের ওইখানে সম্পর্কটা এখন আগের চেয়ে অনেক ভালো। তো সেই জায়গা থেকে অনেক সময় শুরুতে রিল্যাক্টেন্ট থাকলেও পরে দেখা যায় অনেক সময় কেউ কেউ ইয়ে হন, কনভিন্সড হন। তো সেরকম করে হতে পারে, মানে মানসিক রোগী ভেবে কানেক্টেড না হলে ভালো হয়। হ্যাঁ, সেটাই। ওই ইনফরমেশনটা তাকে দেওয়া যেতে পারে যে আসলে মানসিক রোগীরাই বসে না, আসলে না, মানসিক রোগী যখন থাকে তখন তারা বসতেও চায় না, তারা তো তখন ওষুধের সাহায্যটা আগে নিতে হয় তাদের। ডক্টর। জি ম্যাডাম, না আমি তো কথা বললাম, আপনার অনেক সুন্দর করে বলেছিলেন আপনার কথাগুলি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপনি যে ছেলেটার সাথে কথা বলেন সে যদি আরেকটু উদ্যোগী হয়, সেও কিন্তু তার ফ্যামিলিকে কনভিন্স করার চেষ্টা করতে পারে। এবং ছেলে যেহেতু বিদেশে থাকে, ইটালিতে থাকে, তার তো ফ্যামিলির উপর একটা ভালো ইনফ্লুয়েন্স থাকার কথা, বিকজ সম্ভবত সে ফ্যামিলিকে ইকোনমিক মানে অর্থনৈতিক পুরো সাপোর্টটা সে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ছেলেদের ফ্যামিলির উপর একটা ইনফ্লুয়েন্স বেশি থাকে। সেই ক্ষেত্রে সে যদি হেল্প করে তাহলে সম্ভবত এটা ইজি হয়ে যেতে পারে। এছাড়া অনেক সময় বিয়েটা তো ছেলে মেয়ের ফ্যামিলি একটা অংশ, এই মেয়েকে যদি ফ্যামিলিতে থাকতে হয়, ওই ফ্যামিলিতে গিয়ে থাকতে হয়, তাহলে যদি শ্বশুর শাশুড়ি না মানে তাহলে একটা প্রবলেম। আর যদি সে আলাদা থাকার মতো ব্যবস্থা থাকে তাহলে খুব একটা প্রবলেম না। এবং যদি বিয়েটা হয়ে যায় অনেক সময় কি করে মেয়েটা তার ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু বুঝিয়ে দিতে পারে, এটাও সম্ভব। সেই হিসাবে এইটা তার জন্য একটা পজিটিভ জায়গা আর কি, ভালো জায়গা যে সে যদি ওই ছেলেটা যদি উদ্যোগ নেয়, সে যদি বাবা মাকে বোঝায়, অথবা ছেলেটা যদি একটা বোল্ড ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলে, পরবর্তীতে এই মেয়েটা যদি সুযোগ পায় তাদেরকে কনভিন্স করার, তাদেরকে আদর আপ্যায়ন করে, দেখা গেল যে বাবা মার মতো আদর আপ্যায়ন করে, একের মন জয় করে, এটা করে, অনেকে করেছে, এরকম যদি করে তাহলে কিন্তু হতে পারে। আমার কাছে যতটুকুই বলেন ম্যাডাম, আমার কাছে যে ছেলেটা যে সন্দেহ করে, সন্দেহের মাত্রা নিয়ে আমার একটা আমিও কিন্তু সেটা নিয়ে একটু চিন্তিত। এবং এইটা যদি মানে এটা কি প্যারানয়েড পর্যায়ে নাকি এটা কি অবসেশনের মধ্যে, এটা তো আমরা জানি না আসলে। এই জিনিসটা কিন্তু এই মেয়েটার হচ্ছে একটু চিন্তা করে দেখা দরকার। আপনাকে একটু চিন্তা করতে হবে বিষয়টা, যদি এটা একটা রোগও কিন্তু আছে। আমি এটা আপনাকে নেগেটিভলি বলছি না, বাট এই জিনিসটা চিন্তা করার দরকার এজন্য যে কারণ এটা আপনার ভবিষ্যতে আপনার জীবনের উপর প্রভাব ফেলার সম্ভাবনা অনেক বেশি। মানে সন্দেহটা যদি তখন চলতে যায়, এই জিনিসটা একটু খোঁজ করে দেখা দরকার, বা এই জিনিসটা একটু ইভালুয়েট করে দেখার দরকার। এখন এটা তো যেহেতু ওই ছেলে কানেক্ট হচ্ছে না বা কথা বলতে চাচ্ছে না, এটা আরেকটা জিনিস। আমরাও তো অনেকদিন 40 বছরের সাইকিয়াট্রিতেই কাজ করছি। যারা একটু মানে যাদের রোগের প্রবণতা থাকে তারা এই কন্ট্যাক্টটা করতে চায় না, আর যাদের এরকম থাকে না তারা কিন্তু সহজেই চলে আসে, মানে সেশনে আসতে চায় বা আসে, মানে তারও একটা হেল্প করার একটা অ্যাটিটিউড থাকে, বা ঠিক আছে যাই না, দেখি না, ঠিক আছে হেল্প যদি করা যায়, আচ্ছা যদি আমার কিছু থাকে তাহলে কারেক্ট করে দিবে, আচ্ছা আমার সাথে একটু কথা বলো, অসুবিধা কি। কিন্তু যাদের মধ্যে একটু অসুবিধা থাকে তারা কেন জানি এটা ভয় পায়, তারা ডাক্তারের কাছে যেতেই চায় না, এবং সে বলেই তো দিয়েছে যে আমি তো রোগী না। এই জিনিসটা একটু মানে মনে হয় দেখার দরকার,
এবং ভবিষ্যতের জন্য। মেয়েটিরও ভেবে দেখা হ্যাঁ, দরকার। ম্যাম, এইটার মেয়ের কথাই বলছি, আমাদের- তার একটু ভেবে। জি হ্যাঁ, ম্যাডাম। আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, একটা ফোন নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো ওয়ালাইকুম আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, আমি আপনার সাথে আগেও কথা বলেছিলাম আমার একটা সমস্যা নিয়ে। এখন মানে আমার একটা বোনের সমস্যার জন্য আমি কথা বলতে চাচ্ছিলাম আর কি। বোনের সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছ আজকে? বোনের জি। সমস্যা নিয়ে? জি 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 আচ্ছা, বলো। জি, আমার একটা খালাতো বোন আর কি, এই যে 1 মাস হয়েছে বিয়ে হয়েছে। তো আহ, অনেক যাচাই বাছাই করা হয়েছিল ছেলে পক্ষ ওইদিকে। তো সবাই মানে গোপন রেখেছে আর কি। ছেলে ভালো, ছেলের কোনো সমস্যা নেই, ছেলে কর্মঠ, মানে সব দিক দিয়ে হুম। ছেলের পক্ষে কোনো খারাপ কেউ বলে নাই। ছেলে বাড়ি বা ছেলে বাড়ি থেকে দূরে কেউই কোনো খারাপ কিছু মানে বলে নাই আর কি, সবাই ভালোই বলেছে। তো আস্তে আস্তে ছেলেদের মানে ছেলের মানে অনেক গোপন তত্ত্ব বের হয়ে আসছে আর কি। মানে ছেলে মানসিক সমস্যা, ছেলে মানে ঘুমের ওষুধে ঘুম পাড়ানো হয়। তো এটা আমার বোন বুঝতে পারে। বুঝতে পারার পরে মানে ওর শাশুড়িকে ও বলে যে আপনার ছেলেকে কি খাওয়ানো হয়, আপনার ছেলে মানে রাতে যে ঘুমায় আর তো টেরি পাওয়া যায় না, টেরি পায় আছে যে হাতে এটাই বোঝা যায় না। এখন মানে সে তো মানে আগে অনেক কষ্ট করেছে আমার বোন, মানে শান্তি পায় নাই, এখনো অশান্তিতে আছে। মানে এই অবস্থাতে আমি যেটা জন্য ফোন করেছি আপনার কাছে, সেটা হচ্ছে আমি আমার বোনকে কিভাবে ভালো রাখতে পারবো বা ভালো রাখতে পারি, যদি সাহায্য মানে করতেন। খুব ছোট করে বললে তো, তোমার বোন হচ্ছে এই বোন কি আপন বোন? আপন বোন না, মানে বলতে গেলে হচ্ছে আমরা মানে একসাথে থাকতাম আর কি। তো একসাথে থাকতে থাকতে হয়েছে আমাদের সম্পর্কটা এখন ফ্যামিলি থেকেও বেশি হয়ে গেছে আর কি। কিন্তু তুমি যে ওর ব্যাপারটা নিয়ে কথা বলছো, সেটা কি ওর পারমিশন নিয়ে বলছো? পারমিশন হ্যাঁ, পারমিশন নেওয়া হচ্ছে। এত ভেবে বললে যে? না ভেবে না, মানে তুমি মিডিয়াতে কথা বলছো তো, ওর কাছ থেকে পারমিশন নিয়েছো কিনা সেটা বলছি। জি জি, পারমিশন না নিলেও তেমন সমস্যা হবে না কি। মানে ও আমার বোনের মতনই, আপন বোন। না, সেটা ঠিক আছে, কিন্তু সেই ওর সমস্যাটা তো ওই বললে ভালো হতো না? না, ও তো এত ওর বাসা তো টিভিতে, ওর বাসা? ওর বাসাতে টিভি নেই আর কি। ওর বাসাতে টিভি নেই? না, কেন? মানে ও থাকে গ্রামে আর ওদের বাসাতে টিভি মানে ডিশ নেই আর কি। আচ্ছা, গ্রামে থাকলে কি ডিশ লাগে নাকি? আমি জানি না। মানে ওদের বাড়িতে মানে মেমোরি দিয়ে আর কি টিভি চালানো হয় আর কি। আচ্ছা, ওকে। সো ও আরেকবার বলো তুমি, মানে ও আরেকবার একটু শুনতে চাচ্ছি। মানে মেয়েটি তোমার কি হয়? মানে মেয়েটি আমার বোন হয় সম্পর্কে আর কি। মানে তুমি বললে যে আপন, মানে আত্মীয় না, আপন না, মানে কিন্তু বোনের মতো হয়ে relative এর গেছে। মধ্যে, হ্যাঁ। হ্যাঁ। এখন ওর ওর ব্যাপারে তোমার প্রশ্নটা যেন কি ছিল? আমার প্রশ্নটা ছিল মানে ওর হাজবেন্ড আর কি, মানে ভাইয়া, যে উনি আর কি মানসিক সমস্যা, ওনার যে ঘুমের জন্য যখন ঘুমায় তখন ঘুম আর ভাঙে না, তাই তো? না, ওনার ঘুমাতেই থাকে। যে আপু শাশুড়ি আছে না, আপু শাশুড়ি এই যে ভাইয়াকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখেন আর কি। তো ওইটা সে বুঝতে পেরেছে, বুঝতে পারার পরে যে ওনাকে বলছে যে আপনার ছেলেকে কি দেন, এইভাবে কোনো টের পায় না, কিছু না। তো পরে এটা বলার পরে আর কয়েকদিন নাকি দেয় নাই। তো এখন তো এখন কি ঠিক আছে? মানে এখন ওর যে বাবার বাসা আসছে আর কি কয়েকদিনের জন্য, তো ওইখানে এসে এটা শেয়ার করেছে আমাদের সাথে। আরো অনেক অত্যাচার করা হয় তাকে। তারও আগে একটা বিয়ে হয়েছিল, আর ছেলেটাও ওই যে ভাইয়াটা ওই ভাইয়ারও বিয়ে হয়েছিল আর কি। তো জি, আর ওইটা তারা গোপন রেখেছে, সবাই গোপন রেখেছে। পরে আপুটা বলছে যে আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করেছেন,
কাকে বলছে কথাটা? এই যে ভাইয়াকে বলছে যে উনি তো যে ঘুমের ওষুধ খেয়ে ঘুম পাড়ানো হয় ওনাকে। না, ওনার কিন্তু তো এখন মানে তো আর ওর মা ওকে ওষুধ দিচ্ছে না তুমি বললে। এখন দিচ্ছে না, মানে সব সময় না, এখন তো ওনার যদি মানসিক সমস্যাই থাকে তাহলে তো ঘুমের ওষুধ ছাড়া তো আর মানসিক চুপ থাকে সমস্যা মাঝে হলে মাঝে কি নাকি। ঘুমের ওষুধ দেওয়া হয় তোমাদের, তাই ধারণা? জি 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 তাই না? ডাক্তাররা যা ওষুধ দেন সব ঘুমের ওষুধ? না, ডাক্তাররা যে তাই সব যে ঘুমের ওষুধ সেটা বলতেছি না, আমি বলতেছি যে তাকে সে যদি একটা নরমাল মানুষ যদি ঘুমায় ম্যাম, তাহলে কিন্তু একটু চান্স থাকে কিন্তু তার, তাই না? মানে একদম অচেতন মানুষের মতো ঘুমায়? জি জি জি, কোনো চান্সই থাকে না নাকি তার, আর কোনো খোঁজই থাকে না, আর মাঝে মাঝে চুপ থাকে। আর কয়েকদিন আগে নাকি হাসপাতালে নিয়েছিল তাকে, ভাইয়াকে আর কি। আচ্ছা। একদম কি জানি হয়ে গেছে। কেন নিয়ে গেছিল, কোনো কিছু এই কি শুনেছো? জানি দাঁত মুখ মানে একদম লেগে গিয়েছিল, তার জন্য আর কি। মানে আমরা না কিছু বুঝতে পারছি না যে ছেলেটির সামনে তুমি তোমারও সে আপন বোন না, আবার আরেকজন ছেলের কথা বলছো, সেই কিন্তু ছেলেকেও আমার আমরা বুঝতে কথা পারছি না। বললে বুঝতে পারবেন। হ্যাঁ, তোমার প্রশ্নটা একটু করে ফেলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলো। জি, মেয়েটা বিয়ে হয়েছে 1 মাস হয়, কিন্তু মাঝে মাঝে ছেলেটা তার মা ওষুধ খাইয়ে, ঘুমের ওষুধ খাইয়ে মানে সারা রাত সে ঘুমিয়ে থাকে, আর মাঝে মাঝে চুপ থাকে বসে বসে। ওটা যে প্রায় ঘুমের আধা ওষুধ ঘন্টা, সেটা 1 আমরা ঘন্টা। জানি কেমন করে, ও সেটা তো অন্য ওষুধও হতে পারে। এটা তার মা বলছে যে আমি ঘুমের ওষুধ মা খাওয়াই বলেছে? ছেলেটাকে। আচ্ছা, জি। ওকে। আর তারপর মাঝে মাঝে চুপ করে বসে থাকে ছেলেটা, কথা বলে একবার না? নর্মাল, জি ওই আধা ঘন্টা 1 ঘন্টা এরকম, কোনো কথাবার্তা বলে না। একটু ঝিম ধরে বসে থাকে? জি জি জি, প্রায় সময় বেশিরভাগই ওকে। চুপ করি বসে থাকে। তাহলে এখন আমাদের কাছে কি জানতে চাওয়া হচ্ছে? জানতে চাচ্ছি ছেলে মেয়েটা এরকম এখন পছন্দ করে না। মেয়েটা বলছে যে তোমার সমস্যা, তুমি তো আগে কিছু বলো নাই। না, সেটা তো আমরা শুনলাম, কিন্তু আমাদের কাছে প্রশ্নটা কি? পছন্দ হচ্ছে যে ছেলেটা অসুস্থ ছেলেটা মাঝে এটা তো মাঝে বসে প্রশ্ন থাকে, হলো চুপ না, করে। আমি প্রশ্ন চাচ্ছি। আমাদের কাছে কোনো প্রশ্ন আছে? জি জি, প্রশ্নটাই হচ্ছে যে মেয়েটা এখন পছন্দ করে না ছেলেটাকে। সেটা তো প্রশ্ন হলো না, আমাদের কাছে জিজ্ঞাসাটা কি? ছেলেটা মাঝে মাঝে চুপ করে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, কি জানতে চান আমাদের একটু কাছে? লাইনে থাকেন। জি, আমাদের কাছে কি জানতে চাচ্ছেন আপনি? জানতে চাই ছেলে মেয়ে এখন কিভাবে ভালো যাবে তার। আচ্ছা, ছেলে মেয়ে কেমন ভালো যাবে সেটা একটা ভালো কথা। জি আচ্ছা, আমাদের হাতে সময় একদম নেই, আমরা আলোচনা করি। জি ম্যাডাম। কেমন? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। আমাদের 4 মিনিট মাত্র সময় আছে। ডক্টর। জি ম্যাডাম, আমি একটু বলে ফেলি পটাপট। প্রশ্ন আরও অনেক প্রশ্ন ছিল, অনেক কথা জানার আছে, সেগুলি আর জানা সম্ভব হচ্ছে না। যা হোক, আমি কিছু ব্যাপারে খুব ব্যক্তিগতভাবে, প্রত্যেক মানুষের কিছু কিছু ইয়ে থাকে না, আমি এই ব্যাপারে খুব সেন্সিটিভ। একজন মানুষের মানসিক সমস্যা আছে দেখে তারে খুব ছোট করে তার কাছ থেকে চলে আসতে হবে, তার সংসার করা যাবে না, এই জিনিসটার আমি খুব গুরুতর আপত্তি করি। বিকজ এই মেয়েটি যদি শ্বশুরবাড়িতে গিয়ে মানসিক রোগী হতো, তাহলে কি হতো? তাহলে কি আপনার এরকম করে নিয়ে আসার চিন্তা করতেন? তাহলে কি সংসার ভাঙিয়ে দেওয়ার চিন্তা করতেন? সেটা কিন্তু করতেন না। অতএব এই জিনিসটা করাটা কোনো রকমই উচিত না। আর একটা ছোট্ট করে উত্তর দিয়ে দিই, আপনার সেই ভাই মানে দুলাভাই হবে আর কি, সেই ভাইকে চিকিৎসা নতুন করে আবার দেখাতে পারেন একজন ডাক্তারকে, সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন। আজকাল যে সমস্ত ওষুধ আছে, আমার কেন জানি মনে হয় যদি ওইভাবে আমি বলি ম্যাডাম, তাহলে এটা সাইকোটিক কোনো ইলনেস হয়তো ভুগতেছে, যেটা কথাবার্তা শুনে মনে হচ্ছে। আজকাল অনেক ওষুধ আছে যেগুলিতে ঘুমের বিষয়টি একেবারেই অবান্তর, ঘুম বেশি হবে না, একেবারে স্পেসিফিক্যালি 8 ঘন্টা ঘুম পাড়ানোর জন্য ওষুধ দেওয়া যাবে। আবার কিছু কিছু ওষুধ আছে যেটা খেয়ে ড্রাইভ করেও যেতে পারবে, কাজ কাম করতে পারবে, অফিস আদালত সব করতে পারবে। অতএব নতুন করে যদি আবার একটু ডাক্তার দেখানো হয়, এই পয়েন্টের উপর জোর দেওয়া হয় যে ডাক্তার সাহেব সে তো বেশি ঘুমাচ্ছে, আমরা কম ঘুম চাই, হ্যাঁ, অথবা সে ঘুমের বেশি দরকার নেই, এরকম যদি বলে যায়, তাহলে হয়তো ওষুধটা তারা চেঞ্জ করে দিলে এই সমস্যাটা অন্তত হবে না।
আরেকটা বিষয় হতে পারে যে কিছু কিছু ওষুধ আছে হয়তো সেক্সুয়াল ফাংশনের উপরেও প্রভাব বিস্তার করে। তো আজকাল ওষুধও এরকম আছে যেটা কোনো এফেক্ট করবে না, সেক্স ফাংশনের উপর এফেক্ট করবে না। সুতরাং এই সব প্রবলেমগুলো কিন্তু সলভ করা সম্ভব নতুন করে আবার ডাক্তারের কাছে গেলে। সাইকোটিক যদি কিছু থাকে জি, যেটা ম্যাডাম। আমরা মানে সিভিয়ার অসুখ বলি, মানসিক অসুখ, তাহলে তাকে এমন ওষুধ দেওয়া সম্ভব যে তার কোনো শারীরিক কোনো মানসিক কোনো উপসর্গ হবে অসুবিধা না। হবে না, সাইড ইফেক্টস ওরকম কিছু হবে না। ওই সমস্ত ওষুধে কোনো হরমোনাল কোনো ইফেক্ট করবে না, সেক্সের উপরে কোনো ইফেক্ট করবে না, ইভেন ঘুমও হবে না, এরকম ওষুধ আছে। সেই ক্ষেত্রে আমরা কম ডোজের যেটা 8 ঘন্টা ঘুমানোর জন্য 6 ঘন্টা ঘুমানোর জন্য ওষুধ স্পেসিফাই করে দেওয়া যাবে, এটা সম্ভব। সেই জন্য মনে হয় তারা একজন ভালো সাইকিয়াট্রিস্ট আবার দেখাইলে এই জিনিসটা হয়তো সলভ হয়ে যাবে। তখন আপনি যে প্রশ্নটা ওই মেয়েটা করেছিল আর কি, যে তার বোনের শান্তিটা হয়তো তখন এনশিওর করা সম্ভব হবে আর কি। ধন্যবাদ। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা বলছিল যে আগে থেকে তো জানতো না, হঠাৎ করে সে যখন গিয়ে এরকম দেখলো ওইখান থেকে হয়তো বা সে অনেক আশা হতো এবং হঠাৎ করে জানায় এই জায়গাটায় ওনার একটা হয়তো ইনসিকিউর ফিলিং হচ্ছে, একটা খারাপ লাগা তৈরি হয়েছে। তো একটু নিজেকে সময় যদি দেয়, একটু বোঝার চেষ্টা করে, তখন যেটা সুবিধা হবে উনি আসলে কি করতে চান সেটার একটা জায়গা তৈরি হবে, এটা একটা। আর একটা হচ্ছে ভাইয়া যেই কথাটা বললেন যে ট্রিটমেন্টে অনেক চেঞ্জ আসা সম্ভব, তাহলে ট্রিটমেন্টের জায়গাটাকে যদি খেয়াল করে এবং নিজের চাওয়াটাকে যদি ফোকাস করে, তাহলে এই পরিস্থিতিতে আসলে কিভাবে উনি কি সিদ্ধান্ত নিতে চান, কিভাবে সেই সিদ্ধান্তটা নিতে সুবিধা হয় সেই জায়গাটাকে খুঁজে পেতে পারবেন। আমার কাছে মনে হয় প্রথমে ওনার ধাক্কাটা লেগেছে যে উনি জানতেন না, হঠাৎ করে এরকম একটা রিলেশনশিপের মধ্যে পড়ে গেছেন। তো সেটার জন্য নিজেকে একটু সময় দেওয়া, নিজে একটু কথা বলা অন্যদের সাথে, কিভাবে নিজে ভালো থাকবে এবং এই যে রোগটা আছে ওনার হাজব্যান্ডের, সেই রোগটাকে নিয়ে আসলে কিভাবে ডিসিশন নেওয়া যেতে পারে সেই দিকটাই খেয়াল করলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে একটু লুকোচুরি যদি হয়ে থাকে সেটাও তো ঠিক না। হ্যাঁ অবশ্যই, তাই না? অবশ্যই। যদি মানুষ অনেক সময় হয় না যে আমরা জানাই না যে একটা মানসিক অসুস্থতা আছে, তো সেটা তো মেয়েটির আবার মানে সেটা ট্রমার কারণ হয় অনেক ক্ষেত্রে। ট্রমা ছাড়া মেয়েটা কিন্তু চিটেড ফিল করার কথা, তাই না? এটা একটা বিট্রিয়ালের ফিলিং হয় যে সে তো জানতো না, সে হয়তো বিয়ের পরে দেখছে তার শাশুড়ি তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখছেন। এবং মানসিক অসুস্থতা কিন্তু আমরা লুকাই, শরীরের অসুস্থতা যাও বা আমরা আলোচনা করি, মনের অসুস্থতা কিন্তু লুকিয়ে রাখি। এবং সেটা যদি না জানিয়ে বিয়েটা করানো হয়, সেটাও কিন্তু ছেলেদের পক্ষ থেকে একটা ভালো হয় বলবো যে সেটা মানে সেটা আমরা নিরুৎসাহিত করতে চাই সমাজের মানুষকে। তো কাজে এখানে লুকোচুরি না করলে ভালো হয় আর কি, এটাই আমরা একটা মানসিক প্রস্তুতিটা থাকলে তার জন্য এটা গ্রহণ করাটা বরং আরো অনেক সহজ, যদি সে চাইতো গ্রহণ করতে পারছে। আমাদের শেষ করতে হবে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতে হবে, শেষ ঘন্টা বেজে গেছে এবং আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে যে অনেক সময় আমরা অনেক সর্বোচ্চ দিয়ে অনেক মানুষের উপকার করি, তো আবার দেখা যায় সেই মানুষটি আমার আবার ক্ষতি করছে কোনো সময়। আমি হয়তো সর্বস্ব দিয়ে তাকে তার উপকার করেছি, তো এই যে ব্যাপারটি হয় যে সর্বস্ব দিয়ে চেষ্টা করলাম, সর্বোচ্চ প্রচেষ্টা দিলাম, কিন্তু সে আবার আমার ক্ষতি করছে, এরকম কি ঘটতে পারে কিনা সে ব্যাপারটি নিয়ে আগামীতে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।